কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটাতে আমরা কথা বলবো প্যারাগ্রাফ নিয়ে। তোমাদের কাছে মনে হতে পারে প্যারাগ্রাফের জন্য কেন আলাদা একটা ক্লাস, অ্যান্ড প্যারাগ্রাফ তো আমরা মুখস্থ করে নিতে পারবো অথবা শিখে নিতে পারবো, অথবা প্যারাগ্রাফ তো আমরা লিখতেই পারি। সো হচ্ছে গিয়ে ফার্স্ট কথা হচ্ছে, যদি তুমি এখনও প্যারাগ্রাফ মুখস্থর দিকে ফোকাস থাকো, ডোন্ট ডু দ্যাট, মুখস্থর সময় শেষ। আর যদি তুমি এইটাও মনে করে থাকো আচ্ছা মুখস্থ করবো না, কিন্তু আমি তো প্যারাগ্রাফ লিখতে পারি, সো প্যারাগ্রাফের জন্য তো আলাদা ক্লাসের প্রয়োজন নাই, বরং আমি বলবো প্রয়োজন আছে। কারণ এইখানে তোমাকে প্যারাগ্রাফ লেখার আগে যত কিছু তুমি শিখে আসছো সেগুলো ভুলে যাও, নতুন কিছু তোমার শেখার সময় আসছে এখন। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এই ডি ইউনিটের জন্য, যেইটার জন্য তুমি জান প্রাণ দিয়ে পড়তেছো, সেইটাতে 10 নাম্বার আছে প্যারাগ্রাফের জন্য। অ্যান্ড তোমার কাছে মনে হতে পারে সো হোয়াট, কলেজেও তো আমাদের 10 নাম্বার ছিল। কলেজের 10 নাম্বার আর এই জায়গায় এসে 10 নাম্বার, এইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। কারণ এই জায়গাতে 1 নাম্বারের জন্য তোমার অনেক কিছু হয়ে যাবে, 10 নাম্বার তো এটা প্রচুর অনেক কঠিন জিনিস। সো আমরা এক একটা ছোটোখাটো টপিকের জন্য, লাইক ভয়েসের জন্য হয়তো আমরা হচ্ছে গিয়ে মনে করি আর কি, আমি দেখছি এরকম স্টুডেন্টদেরকে বলতে যে কঠিন টপিকগুলোর জন্য যেন আমরা বেশি বেশি ক্লাস নিই, কিন্তু এমন টপিক নিয়ে ওরা ক্লাস নিতে বলে যেই টপিকগুলোর থেকে বেশি প্রশ্ন আসে না, হয়তো একটা প্রশ্ন আসে, 2টা প্রশ্ন আসে। তবে এটা ভাইবো না যে ভয়েস থেকে প্রশ্ন আসে না, ভয়েস থেকে কিন্তু প্রশ্ন আসে। সো এমন কিছু টপিক নিয়ে হয়তো ওরা মানে করতে বলে, যেমন অ্যানালজি নিয়ে আমি দেখতেছিলাম গত বছর আমি যখন ক্লাস নিচ্ছিলাম, অ্যানালজি নিয়ে একজন জিজ্ঞেস করতেছিল যে আমরা যদি অ্যানালজি নিয়ে হচ্ছে কি একটা নতুন ক্লাস নিয়ে আর কি, কিন্তু অ্যানালজি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা এত বেশি আসে না। সো আমি তোমাদেরকে এই 20টা ক্লাসে সেগুলো শেখাবো যেগুলো অবশ্যই তোমার শেখার প্রয়োজন আছে। অ্যান্ড আমি তোমাকে যেগুলো শেখাবো না সেগুলো নিয়েও আমি একটা ক্লাসে বিস্তারিত কথা বলে দিব যে কোত্থেকে পড়তে হবে। কিন্তু আমি ট্রাই করব তোমাকে ইংরেজি শেখানো না, আমি তোমাকে এখন ইংরেজি শিখাইতে আসি না, আমি তোমাকে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়াইতে আসছি। চান্স পেয়ে নাও, কারণ চান্স পাওয়ার জন্য এখন তোমার হাতে খুবই কম সময় আছে। চান্স পাওয়ার পরে ইচ্ছে মতো তুমি ইংরেজি শেখো, কোনো সমস্যা নেই, সারা জীবন পরে আসে ইংরেজি শেখার জন্য। কিন্তু এখন চান্স পাওয়ার দিকে ফোকাস রাখো, একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাও, এরপর ইচ্ছা মতোই তুমি ইংরেজি শিখতে থাকো। সো আমি তোমাকে সেইগুলো শেখাবো যেগুলোর মাধ্যমে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইতে পারবা। অ্যান্ড আমি যেহেতু তোমার বলতেছি প্যারাগ্রাফের জন্য তোমার বেশি সময় দেওয়া উচিত, ফোকাস করো এদিকে, দেখবা নিজে যখন এটা শিখে যাবা দেন তুমি বুঝতে পারবে। অ্যান্ড ঢাকা ইউনিভার্সিটিতে যখন চান্স পেয়ে যাবা তখন তুমি বুঝবা প্যারাগ্রাফটা যদি না পারতা তাহলে তোমার অন্যান্য বন্ধুদের অনেক সমস্যা হয়েছিল, ওরা প্যারাগ্রাফকে ইজিলি নিয়ে নিয়েছিল বলে, অ্যান্ড তুমি জাস্ট একটু সিরিয়াসলি নেওয়ার কারণে তুমি টিকে গেছো এখন। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, যে মনে রাখবা যে যেইটার মধ্যে নাম্বার বেশি সেইটার দিকে ফোকাসও বেশি করবা, যেটার মধ্যে নাম্বার কম সেটার দিকে ফোকাসও কম করবা। অ্যান্ড প্যারাগ্রাফের দিকে এইটা ভাইবো না আজীবন যে প্যারাগ্রাফ শিক্ষা আসছো সেই প্যারাগ্রাফ দিয়ে এখন তুমি কাজ করবা। নাম্বার 1 হচ্ছে গিয়ে ফলো দ্য রুলস। ঢাকা ইউনিভার্সিটিতে 2019-20 শিক্ষাবর্ষে যে প্যারাগ্রাফটা আসছিল সেটা কি ছিল তুমি আমাকে বলো। নিশ্চয়ই এতদিনে তোমরা অ্যাটলিস্ট বিগত সালের প্রশ্নগুলো দেখা শুরু করে দিছো। ওই 19-20 শিক্ষাবর্ষে প্যারাগ্রাফ একটাই, যেহেতু লিখিত পরীক্ষা আসছে, ওই একবারে আসছে প্যারাগ্রাফ আসছিল হচ্ছে গিয়ে ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে। হ্যাঁ, সো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হচ্ছে গিয়ে জীবন সম্পর্কে 10টা সেন্টেন্স লিখতে বলা হয়েছিল, যে ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন সম্পর্কে তুমি 10টি বাক্যে মানে লিখো, তোমার যা ইচ্ছা তুমি লিখবা, বা 10টা বাক্যে তুমি ওনাকে ডেসক্রাইব করবা। অ্যান্ড একজন বড় মাপের মানুষকে 10টা বাক্যে কীভাবে তুমি ডেসক্রাইব করতেছো, অ্যান্ড তার লাইফের কোন কোন অংশটাকে তুমি আনতেছো, সেইগুলা দেখার মাধ্যমে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এইটা যাচাই করার চেষ্টা করবে যে এই ছেলেটা আসলে কোন দিকে ফোকাস করে, অ্যান্ড এই ছেলেটার মনোযোগ আসলে ঠিক কোন দিকে, সে কোন কোন বিষয়গুলোকে বেশি মাথায় রাখে। অ্যান্ড আমি এখন তোমাকে সেগুলোই বলবো যে একটা প্যারাগ্রাফ লেখার সময় একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার ক্ষেত্রে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তোমার কাছে কী দেখতে চায়। সো ফার্স্ট কথা হচ্ছে ফলো, আমরা পরবর্তীতে আরও বিস্তারিত এগুলো নিয়ে কথা বলতেছি। ফার্স্ট কথা হচ্ছে গিয়ে যে ফলো দ্য রুলস। ফার্স্টেই তুমি প্যারাগ্রাফটা শুরু করবা প্যারাগ্রাফের নিয়ম অনুযায়ী, নিয়ম ভাঙবা না। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ
যেহেতু তোমাকে লিখিত লিখতে দিছে, এর অর্থ হচ্ছে গিয়ে এটা যাচাই করা হচ্ছে ছেলেটা সেন্সিবল কিনা অথবা মেয়েটা সেন্সিবল কিনা, সেন্স আছে কিনা, তার কমন সেন্স আছে কিনা। কমন সেন্সটা হচ্ছে গিয়ে প্যারাগ্রাফের শুরুতেই যাকে নিয়ে লিখতে বলছে, যেটা নিয়ে লিখতে বলছে সেইটার একটা সংজ্ঞা দিয়ে ফেলতে হবে তোমার, তাকে ডিফাইন করতে হবে যে কি নিয়ে তুমি লিখতেছো। সো তুমি এইভাবে ডিফাইন করতে পারো, শেখ মুজিবুর রহমান ওয়াজ এ বাংলাদেশি পলিটিশিয়ান, এই কথাটা তুমি লিখতে পারো। অ্যান্ড এইভাবে লিখতে পারো, শেখ মুজিবুর রহমান ওয়াজ এ বাংলাদেশি পলিটিশিয়ান অ্যান্ড স্টেটসম্যান। শুরুতেই এটা লিখে ফেলো না যে ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াজ, এইভাবে লিখো না। ওকে, প্যারাগ্রাফের নাম হচ্ছে গিয়ে ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সো তোমাকে এইটা ডেসক্রাইব করতে বলছো, তুমি আস্তে আস্তে এটা ডেসক্রাইব করবা। ফার্স্টেই তুমি ওই কথাটা লিখে দিলে এইটা আসলে ওই প্যারাগ্রাফকে ডিফাইন করা হয়, এবং তুমি যাকে ডিফাইন করার চেষ্টা করতেছো তাকে যদি শুরুতেই তুমি তার ডেফিনেশনটাই যদি হচ্ছে ডিফাইন করতে গিয়ে বলে দাও, এইটা হবে না। সো বঙ্গবন্ধুকে তুমি ডিফাইন করবে, অ্যান্ড বঙ্গবন্ধুকে যে ফাদার অফ দ্য নেশন বলা হচ্ছে অ্যান্ড বঙ্গবন্ধুকে যে বঙ্গবন্ধু বলা হচ্ছে, এইটা কিন্তু তার এক একটা উপাধি, একটা হচ্ছে ফাদার অফ দ্য নেশন আর একটা হচ্ছে বঙ্গবন্ধু, এগুলা তার উপাধি। এগুলা তাকে যে তুমি বর্ণনা করবা সেইটার জন্য তোমাকে ব্যবহার করতে হবে। তুমি তাকে একজন পলিটিশিয়ান বলতে পারো, পলিটিশিয়ান, অ্যান্ড তাকে তুমি বলতে পারো স্টেটসম্যান, তিনি বাংলাদেশের স্টেটসম্যান ছিলেন। অ্যান্ড তুমি এটাও বলতে পারো হি ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট, এই কথাটাও তুমি বলতে পারো। সো ডিফাইন করবা, শুরুতে ডিফাইন করবা যে এক বাক্যে তুমি কি মনে করো যে শেখ মুজিবুর রহমান কি ছিল, তারপরে তুমি লিখতে পারো। আর একটু এক্সাম্পল দিই, আমি যদি ওকে আমরা একটু ক্লিন করে ফেলতেছি উপরের অংশটা, যেহেতু ফার্স্ট স্টেপটা নিয়ে কথা বলতেছি আমরা। হি ইজ often called the father of the nation. Okay, father of the nation. Okay, so এখন তুমি এইটা লিখবা না যে হচ্ছে গিয়ে যে হি ইজ দ্য ফাদার অফ আওয়ার নেশন, এগুলা লিখবা না, বরং এইভাবে লিখবা যে তুমি নিরপেক্ষ হয়ে কথাটা বলবা যে হি ইজ অফেন কল্ড দ্য ফাদার অফ দ্য নেশন। এটা তুমি কিভাবে বললা যে হ্যাঁ, তাকে প্রায়ই বাংলাদেশের হচ্ছে গিয়ে জাতির জনক বলা হয়। হ্যাঁ, এই কথাটা যখন তুমি এভাবে লিখলা, তখন ওই শিক্ষক বুঝলো যে সে সেন্সিবল, অ্যান্ড সে এভাবে বলতেছে না যে সে নিজে কি মনে করে, তুমি নিজে কিন্তু মনে প্রাণে মনে করতেছো যে তিনি হচ্ছে বাংলাদেশের জাতির জনক। আমি হয়তো মনে করতেছি তিনি বাংলাদেশের জাতির জনক, কিন্তু যখন তুমি প্যারাগ্রাফ লিখবা, যখন তুমি তাকে ডেসক্রাইব করবা, তখন তুমি নিজের মতামত দিবা না, তখন তুমি দিবা মানুষ কি মনে করে সেই মতামতটা, এবং তাকে কি হিসেবে বর্ণনা করা হয় সেই মতামতটা তুমি দিবা। অ্যান্ড নিরপেক্ষ কথা বলার করবা অলওয়েজ। অ্যান্ড এইখান থেকে আসে আমাদের সেকেন্ড পয়েন্টটা, যে একাডেমিক ওয়ার্ড তোমাকে লিখতে হবে। জাস্ট সিম্পল কিছু ওয়ার্ড লিখে দিবা না, একদম সোজা সাপটা অলওয়েজ আমরা যেই সব ওয়ার্ড ব্যবহার করে আসি সেই সব ওয়ার্ড লিখবা না। কিছু ওয়ার্ড লিখবা যে ওয়ার্ডগুলোকে কিনা মনে হয় অফিসিয়াল মনে হয়, একাডেমিক মনে হয় যে সে কিছু অফিসিয়াল ওয়ার্ড জানে, এবং কিছু অফিসিয়াল ওয়ার্ড ব্যবহার করতে পারে। যেমন একটা অফিসিয়াল ওয়ার্ড হতে পারে ডেমোক্রেসি। ওকে, ডেমোক্রেসি নিয়ে যদি একটা স্টুডেন্ট কথা বলা শুরু করে তার স্টুডেন্ট লাইফেই, তাকে অবশ্যই মনে করা হয় হ্যাঁ সে সেন্সিবল, কারণ সে ডেমোক্রেসি নিয়ে কথা বলতেছে। এখানে সে জাস্ট একটা প্যারাগ্রাফ লিখতেছে না, বরং সে একটা মতবাদ নিয়েও কথা বলতেছে। সো ডেমোক্রেসি নিয়ে তুমি একটা সেন্টেন্স কীভাবে লিখবা যে বঙ্গবন্ধু বাংলাদেশে ডেমোক্রেসি স্ট্যাবলিশ করার চেষ্টা করছে। হ্যাঁ, হি থ্রু আউট হিজ লাইফ হি ফোট ফর ডেমোক্রেসি। অ্যান্ড হচ্ছে গিয়ে যখন তুমি ডেমোক্রেসি নিয়ে একটা সেন্টেন্স লিখবা, অ্যান্ড 15-20টা সেন্টেন্স তুমি 15-20টা শব্দ তুমি খুঁজে বের করবা লেখা শুরু করার আগেই, যে কোন কোন শব্দগুলোকে তুমি ব্যবহার করবে। এবং যেহেতু তোমার জন্য অনেক বড়
পেজ দেওয়া থাকবে না, নির্দিষ্ট লিমিটেড স্পেস তোমার জন্য থাকবে। সো একাডেমিক ওয়ার্ডগুলো যত বেশি তুমি ব্যবহার করতে পারো, তোমার প্যারাগ্রাফটা পুরোটা পড়ে দেখবে, অবশ্যই পড়ে দেখবে, এটা ভাইব না পড়ে দেখবে না, প্যারাগ্রাফটা পুরোটা পড়ে দেখবে, কিন্তু তার চেয়েও বেশি মনোযোগ দিয়ে দেখবে এটা যে কি কি ওয়ার্ড সে ব্যবহার করছে। যদি এমন থাকে যে কমন কিছু ওয়ার্ড যেগুলো কিনা দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেকে ব্যবহার করি, তাহলে তুমি বেশি মার্কস পাবা না। তাহলে কর্তৃপক্ষ এইটা ভাববে না যে এই স্টুডেন্টকে আমাদের দরকার, বরং কর্তৃপক্ষ তাকে খুঁজে নেওয়ার চেষ্টা করবে যে কিনা প্রচুর ওয়ার্ড জানে অ্যান্ড যে কিনা বিভিন্ন বিষয় সম্পর্কে জানে আসলে। অ্যান্ড এরপরে এই যে একাডেমিক ওয়ার্ড, এটা গেল আমাদের। আমরা ফার্স্টে বিষয়টা কথা বললাম যে অবশ্যই রুল ফলো করবা, প্যারাগ্রাফের যত রকমের রুল আছে সবগুলো রুল ফলো করবা। যেমন একটা রুল হচ্ছে এটা যে একটা প্যারায় লিখতে হয়, অনেকেই দেখি প্যারা কিছু দিয়ে একটা সেন্টেন্স দিয়ে ওই বিষয়টা তুমি দিবে। অ্যান্ড কখনোই এগুলো লিখবা না যে উই শুড হচ্ছে গিয়ে এরকম কোনো একটা কিছু লিখবা না যে হচ্ছে গিয়ে আমাদের দিয়ে শেষ করবা যেইটার মাধ্যমে বোঝা যায় তুমি একজন সেন্সিবল মানুষ। লাইক মোবাইল ফোন দিয়ে তুমি এভাবে শেষ করতে পারো, উই আর ওয়েটিং ফর 5G অ্যান্ড লেটস সি হোয়াট মোবাইল ফোন ব্রিংস টু আস। সো যখন তুমি এই কথাটা লিখবে এইভাবে, তখন মনে করা হবে এইভাবে যে হ্যাঁ সে সেন্সিবল অ্যান্ড সে আসলে ভালো কিছুর জন্য ওয়েট করতেছে। অ্যান্ড এইটা ভাইবো না যে ইউনিভার্সিটি স্যাররা মনে করবে সে বোধহয় সারাদিন মোবাইল ফোন নিয়ে থাকে। ইউনিভার্সিটি স্যাররা অবশ্যই সেন্সিবল অ্যান্ড ওনারা অনেক কিছু বিবেচনা করে। সো তোমার নিজের মেধাটাকে প্রকাশ করতে হবে সেখানে গিয়ে, যা সবাই যেভাবে লিখে দেয় এমন কিছু না। এবং বঙ্গবন্ধুকে নিয়ে প্যারাগ্রাফ লেখার শেষ লাইন নিশ্চয়ই এটা তুমি লিখবা না যে বঙ্গবন্ধু হচ্ছে আমার আইডল, কখনো এগুলা লিখে শেষ করবা না। এগুলো তুমি কলেজ লাইফে শেষ করছো, দ্যাটস গ্রেট, বাট হচ্ছে বঙ্গবন্ধুকে নিয়ে এমন একটা কিছু লিখবা যেইটা কিনা মিন করে যে বঙ্গবন্ধুকে হারানোর মাধ্যমে আমরা বাংলাদেশ থেকে আসলে কি হারাইছি অ্যান্ড আমরা কিভাবে বঙ্গবন্ধুর মাধ্যমেই এখনও বঙ্গবন্ধুর আদর্শকে ব্যবহার করে কিভাবে বাংলাদেশকে আরও উন্নত করতে পারি, এমন কিছু লিখবে না যেটা দিয়ে সবাই কমপ্লিট করতেছে। সো স্টে ইনসাইড দ্য হচ্ছে রুলের ভিতরেই তুমি থাকবা, কিন্তু হচ্ছে কি ভালো ভালো কিছু ব্যতিক্রমী কিছু করার ট্রাই করবা। অ্যান্ড অবশ্যই একাডেমিক ওয়ার্ড বেশি বেশি ব্যবহার করবা। লেখার শুরু করার আগেই ভেবে নিবা এইটার জন্য তুমি কোন কোন একাডেমিক ওয়ার্ড ব্যবহার করতে যাচ্ছ। সো আমাদের সেকেন্ডটাও গেল আমাদের, ওকে। সো দেন আমরা নেক্সটটা নিয়ে কথা বলি, সেইটা হচ্ছে গিয়ে মিস স্পেলিং অ্যান্ড হচ্ছে গ্রামাটিক্যাল এরর। এই দুইটার জন্য চান্স মিস যায়, ওকে। এই দুইটা যদি তোমার থাকে, মিসস্পেল যদি তুমি করো কোনো শব্দকে অ্যান্ড যদি তোমার লেখার মধ্যে গ্রামাটিক্যাল এরর থাকে, তাইলে তুমি শেষ, ওকে। সো যদি তুমি দেখো কোনো একটা একাডেমিক ওয়ার্ড তুমি ব্যবহার করতে গেছো, কোনো একটা কঠিন শব্দ তুমি ব্যবহার করতে গেছো যেইটা কিনা ব্যবহার করলে হয়তো খুব ভালো হবে, তুমি মনে করতেছো এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারলে পরীক্ষক আমাকে স্মার্ট ভাববে, কিন্তু কথা হচ্ছে গিয়ে যদি তুমি শিওর না থাকো যে ওই শব্দটার স্পেলিং কেমন হবে, তাইলে ওই শব্দটা ব্যবহার করো না। কারণ তুমি হয়তো একটা ভালো শব্দ ব্যবহার করলে তোমার নাম্বার বাড়বে, কিন্তু যদি তুমি খারাপ শব্দ ব্যবহার করো তাইলে কিন্তু তোমার নাম্বার কমবেও, শুধুমাত্র কমবে না, প্রচুর খারাপ হয়ে যাবে। বিকজ পরীক্ষক মনে করবে এটা তুমি বাজে স্টুডেন্ট, কারণ তুমি মিসস্পেল করছো। সো পরীক্ষককে কখনো এটা জানতে দিবা না তোমার উইক পয়েন্ট কী কী, তোমার উইক পয়েন্টগুলো তুমি পরীক্ষককে দেখাবা না। সো নিজের স্ট্রং পয়েন্টগুলো দেখাবা অ্যান্ড যেই সব জায়গাতে তুমি স্ট্রং সেগুলো তুমি অ্যাপ্লাই করার চেষ্টা করবা। অ্যান্ড সো এইটার জন্য যেটা তোমাকে করতে হবে যে তুমি একটা লিস্ট করে ফেলতে পারো যে কি কি পরীক্ষায় আসতে পারে, পরীক্ষায় সাধারণত কি কি আসবে। যদি তুমি একটা এক্সাম্পল চাও, আমি তোমাকে বলতে পারি সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে। লাইক গত বছর যেহেতু হচ্ছে গিয়ে আমরা মুজিব শতবর্ষ নিয়ে মানে বাংলাদেশের মানুষ উৎসাহী ছিলাম, এবং সরকার পক্ষ থেকেও যেহেতু মুজিব বর্ষ নিয়ে বেশ উৎসাহ দেখানো হয়েছে, তাই
শেখ মুজিবুর রহমানকে নিয়ে, মানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তখন অনেক বেশি একটা হাইপ ছিল, অ্যান্ড সেই কারণে সেটা আসছে। সেটা কিন্তু সমসাময়িক একটা কিছু ছিল। সো সমসাময়িক বিভিন্ন জিনিস নিয়ে তোমার পরীক্ষায় আসতে পারে, অ্যান্ড সেইটাই তোমাকে একটু সচেতন থাকতে হবে যে সমসাময়িক কোন কোন বিষয় নিয়ে প্যারাগ্রাফ আসতে পারে, সেগুলোর বিষয়ে একটু সচেতন থাকলেই তুমি বুঝে যাবে যে কী কী আছে। অ্যান্ড বেশি বেশি করে সমসাময়িক বিষয়গুলোর ইংরেজি শব্দগুলো ভালো করে মুখস্থ করতে হবে, অ্যান্ড সেগুলো সঠিক উচ্চারণ, মানে উচ্চারণ বলতে সঠিক বানান তোমাকে মুখস্থ করতে হবে, যাতে করে সেগুলো তুমি এক্সাম হলে ব্যবহার করতে পারো। অ্যান্ড গ্রামাটিক্যাল এরর, গ্রামাটিক্যাল এমন কোনো সেন্টেন্স তুমি লিখবা না যেই সেন্টেন্সটা তুমি শিওর না যে এই সেন্টেন্সটা হচ্ছে কিনা, অ্যান্ড যে কোনো কিছুতে ভুল করবা না। যে কোনো রকমের গ্রামাটিক্যাল এরর হইলেই তুমি নাম্বার পাবা না। সেইটা যদি হয় তোমার হচ্ছে কি যে কোনো একটা মানে ভার্ব লিখলা, অ্যান্ড ওই মানে ভার্বের ওই ফর্মটা হয়তো এখানে হবে না, অ্যান্ড যদি এরকম কোনো একটা ভুল পরীক্ষক পায়, পরীক্ষক সাথে সাথেই মনে করবে একে নেওয়া যাবে না। সো এটা মাথায় রাখবা যে মিসস্পেল করা যাবে না। মিসস্পেল করলে তোমার মানে পুরো প্যারাগ্রাফের নাম্বার হয়তো থাকবে 10, তুমি পেয়ে যাবা 5, লাইক সে অনেক রেগে যাবে আর কি। অ্যান্ড তবে এইটাও ভাইবো না যে একেবারে অনেক রেগে গেলে অনেক রকমের নাম্বার কমে যাবে। অনেক সেন্স নিয়ে আসলে তোমার খাতাটা দেখা হবে, কিন্তু বিষয়টা হচ্ছে কি আমরা কখনোই চাইবো না যে আমাদের বিন্দু মাত্র নাম্বার কমুক। সো লেখার সময় এটা মাথায় রাখবা যে মিসস্পেল যাতে তুমি না করো কোনোভাবেই। দেন আমরা নেক্সটে যাই, নাম্বার 4 আমরা যে পয়েন্টটা নিয়ে কথা বলতেছি, ইউর ওয়ার্ডস শুড বি রিডেবল। ওকে, তোমার হ্যান্ডরাইটিং যাতে রিডেবল হয়, তোমার হ্যান্ডরাইটিং যাতে এমন না হয় যে পড়া যাচ্ছে না। অ্যান্ড এটা মনে হইতে পারে ভাইয়া এইটা আমাদেরকে বলার কিছু নেই, আমরা তো কলেজ লাইফে লিখে আসছি, আজীবনে আমরা লিখে আসছি, আমরা জানি পরীক্ষার হলে লিখতে হবে এভাবে যে আমারটা যেন পড়া যায়। তারপরেও আমি তোমাকে বলবো যাতে পড়া যায়। কেন বলতেছি এই কথাটা? বিকজ তুমি যদি পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস না করো ঘরে বসে কম জায়গাতে লেখার, লাইক তুমি আজীবন কলেজে লিখে আসছো, মানে কোথায় কলেজে লিখে আসছো হয়তো হচ্ছে কি এমন একটা পেজে, ওকে, এমন একটা বড় পেজে তুমি লিখে আসছো কলেজে আজীবন, ওকে। সো কলেজে হয়তো তুমি এমন একটা লম্বা পেজে আজীবন লিখে আসছো, কিন্তু কথা হচ্ছে গিয়ে এই পেজে যখন তুমি এখান থেকে প্যারাগ্রাফের নাম লিখে এভাবে লেখা স্টার্ট করছো, ওকে, হ্যাঁ, সো প্যারাগ্রাফ তুমি আজীবন এইভাবে লিখে আসছো, অ্যান্ড তুমি হয়তো 2 পৃষ্ঠা, 2.5 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা লিখে আসছো প্যারাগ্রাফ। সো যেখানে তুমি এতদিন প্যারাগ্রাফ লিখছো 2 পৃষ্ঠা, সেখানে তোমার এখন প্যারাগ্রাফ 10 সেন্টেন্সের মধ্যে খুব অল্প জায়গার মধ্যে লিখতে হবে তোমাকে, ওকে। অ্যান্ড এইটার ভিতরেও তোমার লেখাটা রিডেবল হইতে হবে, যাতে করে একজন বৃদ্ধ পরীক্ষকও যদি তোমার খাতা দেখে, যার বয়স কিনা ধরো হচ্ছে গিয়ে 55-60, কিন্তু হচ্ছে গিয়ে তারপরেও যাতে তোমার লেখাটা উনি পড়তে পারেন, যাতে করে তার চোখে যদি সমস্যাও থাকে তারপরেও যাতে সে তোমার লেখা পড়তে পারে। সো একজন বৃদ্ধ পরীক্ষকও যাতে করে তোমার লেখাটা পড়তে পারে সেইভাবে তোমার লিখতে হবে। অ্যান্ড অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে ওই লেখাগুলো যাতে এমন হয় যে কালিগুলো যাতে ঠিকঠাক থাকে, লাইক এরকম হয় যে বৃত্ত ভরাট করতে গেলে তো আমরা যে কোনো কালি দিয়ে বৃত্ত ভরাট করলেই বৃত্তটা ভরাট হয়ে গেছে আমার, কিন্তু লেখার সময় যাতে আমার একটা সঠিক কলম থাকে, যেই কলম দিয়ে আমি সঠিকভাবে লিখতে পারতেছি। অ্যান্ড এগুলো নিয়ে কেন এত কথা বলা হচ্ছে, আমরা তো এগুলো লিখতে পারবোই, তারপরও এই জায়গাতে 10 নাম্বার তুমি যত বেশি মনোযোগ দিবে এখানে এই 10টা নাম্বারের বিষয়ে দেখবা তুমি তত বেশি আগায় থাকবা। প্রচুর স্টুডেন্ট থাকবে যে কিনা খুবই ভালো করতেছে, খুবই ভালো স্টুডেন্ট, সবই পারে, পরীক্ষার হলে গিয়ে মানে পরীক্ষার দিন সকালবেলা উঠে সে দেখবে হয়তো ঘর থেকে বের হয়ে সে সিএনজি পাচ্ছে না, যেই জায়গায় সে প্রতিদিন সিএনজি পাইতো আজকে সে সেখানে সিএনজি পাচ্ছে না। পরীক্ষার দিন ঘুম থেকে উঠে দেখে তার যেই শার্টটা পরে সে এক্সাম হলে যাবে সেই শার্টটা হয়তো ধুয়ে দেওয়া হয়েছে গত রাত্রে, অ্যান্ড তার মা হয়তো খেয়াল করে না যে আরেকটা শার্টও ভিজে আছে অথবা অপরিষ্কার, অথবা ওই শার্টটার কিছু একটা হয়েছে, এখন তার শার্ট নাই। প্রচুর ঝামেলা হয় এক্সাম ইয়েতে গিয়ে যারা সচেতন থাকে না। সো এই জায়গাতে 10 নাম্বার আছে, অ্যান্ড এটা মাথায় রাখবা 10 নাম্বার মানে হচ্ছে গিয়ে তুমি 10, 20, 25, 30 হাজার স্টুডেন্টের সাথে কম্পিট করতেছো কেবলমাত্র এই নাম্বার, এবং 10 নাম্বার তোমার চান্স পাওয়া না পাওয়ার ক্ষেত্রেও একটা বড় কিছু হয়ে থাকতে পারে। সো এটা মাথায় রাখবা যে তুমি 5 নাম্বার কম পাওয়া মানে হচ্ছে গিয়ে প্রায় 20-25 হাজার স্টুডেন্টের চেয়ে তুমি পিছিয়ে গেছো। সো ভেরি ভেরি
কেয়ারফুল হও এই বিষয়ে যে শব্দটা যাতে রিডেবল হয়। পারলে প্রতিদিন একবার করে লেখো, প্রতিদিন একবার করে 10 সেন্টেন্স লেখা ট্রাই করো, যে কোনো একটা কিছু নিয়ে। আমি যে বিষয়গুলো বললাম যে শুরু করো একটা নিয়মের মাধ্যমে, যে একটা কিছু দিয়ে ডিফাইন করবো ওটাকে, অ্যান্ড শেষ করো এমন একটা কিছু দিয়ে কনক্লুশন করো, যে কনক্লুশনটা শুনে মনে হয় তোমার মেন্টালিটি হচ্ছে গিয়ে ভালো, মানে তুমি মানে পজিটিভলি সব কিছু দেখো, নেগেটিভলি কিছু দেখো না, অ্যান্ড তুমি লেমভাবে কোনো কিছু ভাবো না, তুমি খুব সিরিয়াসলি পজিটিভভাবে কোনো একটা কিছু নিয়ে ভাবো, অ্যান্ড তোমার মেন্টালিটিতে যাতে ওইটা প্রকাশ পায়। সো এভরিডে লেখা ট্রাই করো, অ্যান্ড ছোট করে লিখতে গিয়েও যাতে করে তোমার লেখাগুলো স্পষ্ট হয়। আজীবন বড় করে লেখা আসছে, এখন ছোট করে লেখাও যাতে লেখা স্পষ্ট হয়, লেখা যাতে সুন্দর হয়। এটা গেল আমাদের। এরপরে আসো নেক্সটটায়, এটা হচ্ছে গিয়ে ডোন্ট ওভার ডেকোরেট। লেখার ক্ষেত্রে কখনোই ওভার ডেকোরেট করবা না। অনেকেই এমন করে যে লিখতে গিয়ে বেশি ডেকোরেট করে ফেলে, ব্লু কালার পেন ব্যবহার করে ফেলে, এরপরে হচ্ছে বিভিন্ন জিনিস ব্যবহার করে ফেলে। কলেজ লাইফে আমরা এগুলো করছি, আমি নিজেও করছি, বিকজ আমরা অনেক কিছু লিখতাম, স্যাররা বিরক্ত হইতো খাতা দেখতে দেখতে। স্যারদেরকে একটু এন্টারটেন করার জন্য আমরা ব্লু কালার দিয়ে লিখলে স্যাররা অনেকগুলো খাতার মধ্যে একটা ব্লু দেখলে হ্যাপি হইতো। কিন্তু এই জায়গাতে আমরা ইউনিভার্সিটিতে লিখতেছি, প্রচুর নিয়ম আছে এখানে, প্রচুর আইন আছে এখানে। সো এমন কিছু ব্যবহার করবে না যেটার মাধ্যমে স্যাররা মনে করতে পারে যে এই ব্লু কালারের ব্যবহারের কি কোনো রহস্য আছে কিনা, কি এইটার কি কোনো, এটা কি মানে দুর্নীতি করার কিছু করা হচ্ছে কিনা, কেন ব্লু কালার ব্যবহার করা হয়েছে। পরীক্ষায় তো শুধুমাত্র একটা কালার ব্যবহার করা যাবে। সো কালো বল পেন ব্যবহার করতে হবে, এইটা মনে রাখবা, শুধুমাত্র কালো বল পেন ব্যবহার করবা তুমি। অ্যান্ড এটা মাথায় রাখতে হবে যে স্টাইলিশ হাতে লেখা যাবে না, লাইক তুমি লিখতেছো এমনভাবে, এইভাবে কোনো কিছু লিখবা না, স্টাইলিশ করে কোনো কিছু লেখা যাবে না, যাতে করে স্যার বুঝতে পারে সেইভাবে লিখবে। অ্যান্ড কোনো কিছুতেই বেশি স্টাইল করতে যাবে না, স্টাইল কেউ দেখতেও আসে না এখানে, সবাই দেখতে আসছে তোমার সেন্স করতে। 10টা সেন্টেন্স লিখতে দিলে তুমি কি লেখো, ওকে, দেখতে আসছে তুমি কি লেখো। আসলে 10টা সেন্টেন্স তো সবাই লিখতে পারে, বাট কে কি লিখবে ওইটা দেখতে আসছে আসলে। সো বঙ্গবন্ধু ইজ মাই আইডল, এইটা কেউ লিখবে, আর কেউ বঙ্গবন্ধুকে নিয়ে চমৎকার কিছু সেন্টেন্স লিখবে। বঙ্গবন্ধু কত বছর কারাগারে ছিল সেটা লিখবে, সে লিখবে বঙ্গবন্ধু কবে বাংলাদেশে প্রত্যাবর্তন করছেন, অ্যান্ড বঙ্গবন্ধুকে কিভাবে হত্যা করা হয়েছিল, কেন হত্যা করা হয়েছিল, সে কি মনে করতেছে ওইটার বিষয়ে। অ্যান্ড সেগুলো যে আনবে তাকে মনে করা হবে সে বুদ্ধিমান, বিচক্ষণ, সে দেশের হিস্ট্রি নিয়ে ভাবে, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া যাইতে পারে। কিন্তু অনেকে সিম্পল কিছু সেন্টেন্স লিখবে যেগুলো আসলেই কোনো মিনিং নাই, হুদাই 10টা সেন্টেন্স লিখে দিয়ে আসবে। ডোন্ট ডু দ্যাট। অ্যান্ড এইটাকে অনেকের কাছেই মনে হইতে পারে যে এই ক্লাসটা শুধু একটা ক্লাস যেখানে কিনা আমি অনেকগুলো কথা বললাম, কোনো পড়াই হইল না। ডোন্ট থিঙ্ক দ্যাট, এই ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট। আমি তোমাকে আবারও বলবো, তুমি যদি এখনও মনে করে থাকো যে প্যারাগ্রাফ তোমার জন্য মূল্যবান কিছু না, তুমি এখনও ভুল করতেছো, এবং যদি তুমি এখন সিরিয়াসলি না নাও, এক্সাম হল থেকে বের হয়ে এসে তোমার কাছে আসলে খারাপ লাগবে, অ্যান্ড রেজাল্ট যেদিন হাতে পাবা সেই দিন তুমি বুঝবা যে তুমি কি একটা ভুল করে আসছিলাম। সো ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। এই 10 নাম্বারের জন্য আজকে থেকে নিজেকে প্রিপেয়ার করা শুরু করো। এমন কিছু লিখতে লিখতে তোমার আস্তে আস্তে হাত এসে যাবে, দেখবা যে কোনো কিছু নিয়ে লিখতে দিলে তুমি ভালো কিছু লিখতে পারছো, জাস্ট হাবি যাবি কিছু লিখতেছো না, বরং ভালো কিছু, সেন্সিবল কিছু তুমি লিখতে পারতেছো। অ্যান্ড এই জায়গাতে তোমার মেইনলি দেখতে আসছে স্যাররা তোমার সেন্স, যে এই ছেলেকে যদি নেওয়া হয় তাহলে সে আসলে ডি ইউনিটের সাবজেক্টগুলো কতটা বুঝবে, অ্যান্ড তার জ্ঞান কতটা আছে। সো এই ভিডিওতে আমরা মোটামুটি এগুলো নিয়ে আলোচনা করলাম, অ্যান্ড হোপসো তোমাদের ভিডিওটা হেল্পফুল ছিল তোমাদের জন্য। আমরা নেক্সট ভিডিওতে আবার দেখা করতেছি একসাথে।